সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাদের স্বাগত। বন্ধুরা সব কেমন আছেন, আজকে কেমন ভোট দিলেন সেগুলো প্রথমেই আপনারা কমেন্টের মাধ্যমে জানান। কেমন কোথায় ভোট দিলেন, কেমন কোথায় ভোট হলো সেগুলো জানান। পঞ্চম দফার ভোটটা কেমন হলো এবং সারাদিন টিভি দেখে আপনারা ঘরে বসে যারা ভোট দেননি তারা কি বুঝলেন, তারা মমতা ব্যানার্জির কি অবস্থা বুঝলেন সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানান। মমতা ব্যানার্জিকে আমি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জানতাম যাকে বলে না ম্যাচিওর্ড পলিটিশিয়ান, ঠিক সেরকম জানতাম যে উনি যেখানে অশিক্ষিতের মতন ব্যবহার করতে হবে সেখানে অশিক্ষিতের মতন ব্যবহার করছেন, যেখানে কাজের কথা বলতে হবে কাজের কথা বলছেন। এইরকম মমতা ব্যানার্জিকে আমরা জানতাম, বুঝতাম। কিন্তু যত সময় যাচ্ছে মমতা ব্যানার্জির মধ্যে যেন দুর্বলতাগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, মমতা ব্যানার্জির মধ্যে ভয়গুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবং আজকে পঞ্চম দফার নির্বাচন হতে হতে মমতা ব্যানার্জির মধ্যে যত ভয়, যত কাঁপকাঁপানি সব প্রকাশ পেয়ে যাচ্ছে। কেন কথা বলছি? পঞ্চম দফা নির্বাচনের যেদিন নির্বাচনী প্রচার শেষ হচ্ছে সেদিন মমতা ব্যানার্জি কি বললেন? মমতা ব্যানার্জি বললেন বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘে কার্তিক মহারাজ তৃণমূলের কোন এজেন্টকে তিনি বসতে দেননি, যার জন্য তিনি তাকে সাধু মানেন না। মমতা ব্যানার্জি সাধু মানেন না এবং সেই প্রসঙ্গ টেনে তিনি রামকৃষ্ণ মিশনকেও দোষারোপ করেন এবং ইসকন মন্দিরের কর্মকর্তাদেরও দোষারোপ করেন। মমতা ব্যানার্জি বলেন যে দিল্লি থেকে মেসেজ আসে, এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এরা বিজেপিকে ভোট দিতে বলছে, তো এদেরকে সাধু মানেন না, এরা ডাইরেক্ট রাজনীতি করে দেশকে ধ্বংস করছে। মমতা ব্যানার্জি ইমামদেরকে মানেন কিন্তু সাধু সন্তদের সাধু মানেন না। ইমামরা রাজনীতি করতে পারবে কিন্তু সাধু সন্তরা রাজনীতি করতে পারবে না। মমতা ব্যানার্জির এই বয়ানের জন্য সারা রাজ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়, হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন বা রামকৃষ্ণ মিশনের যারা অনুরাগী এবং অন্যান্য হিন্দু সংগঠন বা সাধারণ হিন্দুরা, এদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এবং মমতা ব্যানার্জি যেটা ভুল করছেন, এই বিরূপ প্রতিক্রিয়াটা কিন্তু বাইরে চলে আসে বিভিন্ন সংবাদ মাধ্যম, মোবাইল এবং বিভিন্ন লাইভ চ্যানেল থেকে এই বিরূপ প্রতিক্রিয়াটা চলে আসে। মমতা ব্যানার্জি ভালো করে জানেন আমার এই বয়ানের জন্য এরকম একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং নরেন্দ্র মোদী সেটাকে নিয়ে কিন্তু মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন এবং তার প্রভাব কিন্তু পঞ্চম দফার ভোটে দেখা যায়। সেখানে দাঁড়িয়ে আমি ভাবলাম কি মমতা ব্যানার্জি হয়তো সেদিন যে কথাটি বলেছেন সেটা নিয়ে একটু চেপে যাবেন বা ক্ষমা স্বীকার করতে পারেন, কারণ কার্তিক মহারাজের আইনজীবী আজকে তার কাছে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে যে 4 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, যদি ক্ষমা না চান তাহলে মানহানির মামলা করা হবে। এরপরে আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জি এই ব্যাপারটা নিয়ে চেপে যাবেন। এক তো সন্দেশখালী নিয়ে মমতা ব্যানার্জি অলরেডি বিপদের মধ্যেই রয়েছেন, ওই কাঁটা ছাড়াতে পারছেন না, বারবার ওই কাঁটা গলায় বিঁধছে। এই সন্দেশখালীর ঘটনার জন্য মমতা ব্যানার্জির বসিরহাট সিট ফেসে যেতে পারে, যেটা পাক্কা তৃণমূলের সিট, সেই সিটটি ফেসে যেতে পারে। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এই ব্যাপারটা নিয়ে একটু চেপে যাবেন এটাই ভেবেছিলাম, কিন্তু তা না করে আজকে তিনি কি করলেন, উল্টো সেই আগুনে আরো কিলো 2 ঘি একসঙ্গে ঢেলে দিলেন। নরেন্দ্র মোদীর নিকুঞ্জপুরের পাল্টা সভা করতে গিয়ে আজকে বাঁকুড়া বিষ্ণুপুরের নিকুঞ্জপুরে সুজাতা খানের সমর্থনে যে সভা করছেন, যেখানে মুসলিম ভোটের সংখ্যা 8%, মেয়াজ 8%, সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বললেন কার্তিক মহারাজ একজন দাঙ্গাবাজ, কার্তিক মহারাজ দাঙ্গার হোতা। এই ভোট শুরু হওয়ার 2 দিন আগে যে দাঙ্গা হয়েছে তার হোতা নাকি কার্তিক মহারাজ, তার সমস্ত এভিডেন্স তার কাছে আছে। তাহলে মমতা ব্যানার্জি যদি এভিডেন্স থাকে, আপনি তো পুলিশ মন্ত্রী, তাহলে আপনি কেন তাকে এখনো গ্রেপ্তার করাচ্ছেন না? এরকম দাঙ্গাবাজ একটি লোককে কেন এখনো বাইরে ঘুরতে দিচ্ছেন? এ তো সমাজের জন্য ভয়ঙ্কর। একজন দাঙ্গাবাজ যদি সমাজের মধ্যে ঘুরে বেড়ে সে তো ভয়ঙ্কর ঘটনা। একজন দাঙ্গাবাজ হিন্দু হোক মুসলিম হোক সেটা দেখার দরকার নেই, হোক না হিন্দু, আপনি তাকে কেন গ্রেপ্তার করছেন না? এখনো কেন তাকে বাইরে ঘুরতে দিচ্ছেন না? আপনি নিজে দাঙ্গা লাগানোর জন্য চাইছেন যে মেরুকরণ হোক, যে পশ্চিমবঙ্গে মেরুকরণ হোক, যে আমি পুরো মেরুকরণটা করতে পারছি না তো বাকিটা কার্তিক মহারাজ করুক। আপনি কি কার্তিক মহারাজকে ছেড়ে রেখেছেন এর জন্য? সত্যি যদি এভিডেন্স থাকে তাহলে আপনি কার্তিক মহারাজকে কেন ছেড়ে রেখেছেন? আর যদি এভিডেন্স না থাকে তাহলে এই ঘটনা, তাহলে আপনার এই 2 দিনের বয়ান আপনাকে কিন্তু শেষ করে দেবে। আগামী যে 2 দফায় ভোট আছে, আজকের ভোট তো আপনার শেষ হয়েই গেছে। আজকে 7টা যে লোকসভায় ভোট ছিল তা তো এই বয়ানের জন্য আপনার শেষ হয়ে গেছে, কেটে বেরিয়ে গেছে। একটি হয়তো সিট পেতে পারেন আর একটি মারকাটি করে জিততে পারেন, কিন্তু বাকি 5টি তো বেরিয়ে গেছে। আগামী যে 17টি আসনে ভোট আছে
তা কিন্তু আপনার হাত থেকে এই বয়ানের জন্য সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। আপনি দেখুন এখন হিন্দুরা কি করে। হিন্দুরা বিভিন্ন জায়গায় জায়গায় অলরেডি মিছিল করা শুরু করে দিয়েছে। এইভাবে আপনার কি শুধু মুসলমান ভোট হলে চলে যাবে? তাই যদি হতো তাহলে তো হিন্দুদের ভোটের আপনার দরকার নেই। তাহলে হিন্দুরা যদি অন্যদিকে ভোট দেয় তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও আপনি জিতছেন এটা আশা করছেন। তাহলে আপনি 4 তারিখের জন্য অপেক্ষা করুন। আপনি যে বারবার এই হিন্দু সমাজকে, এই সংখ্যাগরিষ্ঠ সমাজকে এই বারবার আক্রমণ করছেন আর আপনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, এই ঘটনা কিন্তু হিন্দু সমাজ ভালোভাবে নিচ্ছে না এবং আপনার মধ্যে কোনো অনুশোচনা নেই। হয় আপনি পাগল হয়ে গেছেন, না হলে আপনি এতখানি অহংকারী হয়ে গেছেন যে আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন, অথবা আপনার অহংকার এমন একটা জায়গায় পৌঁছে গেছে আপনার কোনো শুভবুদ্ধি সম্পন্ন কথা আপনার মাথায় ঢুকছে না। এটাই কি মমতা ব্যানার্জির শেষের শুরু? এই সন্দেশখালির পরে এই ঘটনায় কি মমতা ব্যানার্জির শেষের শুরু হয়ে গেল? 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কি মমতা ব্যানার্জির ইস্তফা আমরা দেখতে পাবো? বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো, বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।